দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সঞ্জুল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী এবং আমরা কিছুক্ষণের মধ্যে সংযুক্ত করে নেব নিউ জার্সি প্লেন্স বরোর কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবীকে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে আপনিও ফলো করছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে গত প্রায় মাসখানেক ধরে ট্রাম্প প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। মধ্যখানে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার একটি বাহাসের কারণে এই উদ্যোগটা অনেকটা ভেস্তে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই বিষয়ে দুপক্ষকে একটা জায়গায় নিয়ে আসা, অর্থাৎ দুই পক্ষের সঙ্গে আলোচনা করা, সৌদি আরবে দফায় দফায় বৈঠক, আমরা ইউরোপের দেশগুলোকে দেখেছি নানা ধরনের উদ্যোগ নিতে, এবং সবশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি দুজনের সঙ্গে পরপর 2 দিন কথা বলেছেন এবং এই আলোচনাকে সব পক্ষই ফলপ্রসূ বলে মনে করছে। আপনার কাছে কি মনে হয় এই আলোচনা আসলে কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা যুদ্ধ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে, কতটা অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তা তো আছে, তার মধ্যে আমরা আশাবাদী যে অনেক বছরের যুদ্ধ একটা সমাধান সেটা তো আমি সন্ধিয়া দেখলাম যে রাষ্ট্রপতিকে আপনার কোন সমস্যা আসা, এটা আমার যে সহজ আমরা অনেকে বা আমার ধারণা দেওয়া হচ্ছে যে পুতিনের সাথে আমাদের প্রেসিডেন্ট ভালো সম্পর্ক, কিন্তু আমার মনে হয় না পুতিনের সাথে আপনার এই বিরতি করা এতটা। যেমন ধরুন ট্রাম্প তো চেষ্টা করেছে, দেখেন যে আপনি যে দুজন হয়েছে তার তৎকাল একজনের সাথে একজনের সাথে, কিন্তু কালকে পুতিনের সাথে যে কথা হয়েছে তার সাথে কিন্তু 2 ঘন্টা কথা হয়েছে, আজকে জেলেনস্কির সাথে 1 ঘন্টা কথা হয়েছে। এবং এই কথার মধ্যে আমি তফাৎ বন্ধ হয়ে যাবে, যেমন তার কাছ থেকে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল, তাকে অনুরোধ করা হয়েছিল যে 30 দিনের একটা মানে কমপ্লিট, সেটা কিন্তু দিয়েছেন। 30 দিনের যুদ্ধবিরতি মাত্র আপনার যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেখানে তারা অ্যাটাক করবে না, এবং সেটাই আজকে জেলেনস্কি রাজি হয়েছে। কিন্তু পুতিন যে অ্যাগ্রি হয়েছে যে সে 30 দিনের জন্য আপনার সাময়িকভাবে সে ওই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে সে আক্রমণ করবে না, কিন্তু সেখানে তিনি কিন্তু আবার শর্ত জুড়ে দিয়েছেন। সে শর্তের মধ্যে এটা বিশাল শর্ত, সে শর্ত হচ্ছে যে আপনার ইউক্রেনকে ইন্টেলিজেন্স দেওয়া যাবে না এবং ইউক্রেনে যে পশ্চিমাদের যে এইড, সেই এইড বন্ধ করতে হবে। এই সমস্ত কারণে আমি বললাম যে তার সাথে ডিল করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। আপনার দেখেন ইউক্রেন কিন্তু তাদের কোনো টেরিটরি সিজ করবে না, তারা যে একে দিয়ে দেবে সেটা কিন্তু তারা রাজি হবে না, কিন্তু সেটাই কিন্তু আশা করা হচ্ছে। আপনার আশা করা হচ্ছে সেটা হয়তো ওয়াশিংটন থেকেও আশা করা হচ্ছে যে কিছু ল্যান্ড ট্যান্ড দিয়ে একটা সেটেলমেন্টে যাওয়ার। আবার দেখেন আজকের কিন্তু যে কথোপকথন হয়েছে ট্রাম্পের সাথে, সেখানে বলা হয়েছে যে ইউক্রেনের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা যে পাওয়ার প্লান্ট, সে পাওয়ার প্লান্টটা ইউএস এর হেফাজতে দেওয়া আর কি। যেমন ধরুন এই আগেও তো আমরা শুনেছি যে আপনার ইউক্রেনের যে মিনারেলস অ্যাসেটস সেটাও মানে ইউএস এর ওনারশিপে দেওয়া। তাতেও কিন্তু আমার মনে হয় জেলেনস্কি রাজি হয়ে যাবে বা রাজি হয়ে গেছে যে সেটা যদি ইউএস এর হেফাজতে থাকে তাহলে সেটা হয়তো রক্ষা পাবে। এই আর্গুমেন্ট তারা মেনে নিয়েছে। তো আপনার দেখেন কালকে যে পুতিনের সাথে যে 2 ঘন্টা ধরে যে মনোলগ হল এবং সেখানে সে রাজি হল, তার কিছুক্ষণ পরেই কিন্তু সে আবার সেই ড্রোন দিয়ে বম্বিং করেছে। কাজেই এ সমস্ত জিনিস যখন আমরা দেখি আপনার
আহ, মস্কোর তরফ থেকে, সেখানে আমাদের মনে সন্দেহ আসাটা স্বাভাবিক যে আসলে সে তার কাছ থেকে যে খুব একটা কনসেশন পাওয়া যাবে সেটা আশা করা যায় না। যদি কোনো যুদ্ধবিরতি হয় সেটা তাদের শর্তেই হতে হবে, এবং সেটা কতখানি আপনার ইউক্রেন মেনে নেবে, বা ইউক্রেনের যে অ্যালাইজ আছে, ইউনাইটেড স্টেটস এর কথা বাদ দিলাম, ইউনাইটেড স্টেটস বায়াস টুয়ার্ড মস্কো, এবং সেটাই চেষ্টা করবে যাতে মোটামুটি পুটিন লাভবান হয়, এবং পুটিনের কাছ থেকে হয়তো ট্রাম্পও কোনো কোনো ব্যাপারে লাভবান হওয়ার চেষ্টা করবে। কতটা পারবে সেটা জানি না। তবে যে ইউরোপিয়ান অ্যালাইজ আছে তারা মেনে নেবে, এটা সে ব্যাপারে সন্দেহ নেই। জি, আমরা আমি বুঝতে পেরেছি আপনার। মানে আশা করছি যে একটা বিরতি হয়তো আসবে, আসা উচিত, সেটাই আমরা কামনা করি যে সবাই কিছু কনসেশন দিয়ে যুদ্ধবিরতি এলে সবার জন্য। জি, ডক্টর নুরুন নবী, আপনার কাছে একটু জানতে চাই, প্রফেসর ডক্টর মুনীর মোস্তফা আলী বলছিলেন যে এই চুক্তিতে আসলে কিংবা যে আলোচনাটা চলছে সেখানে কি ধরনের আশার জায়গা আছে, কি ধরনের অনিশ্চয়তার জায়গা আছে সেটি তিনি বিশ্লেষণ করছিলেন। কিন্তু যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটি ইউক্রেনের পক্ষ থেকে বারবার উত্থাপন করা হচ্ছে, সেটি হলো তারা বলছে রাশিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়া তার কথা রাখবে, কিন্তু আলোচনার মঙ্গলবার দিন রাতে আলোচনার পরেই দেখা গেল রাতে আবার রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করা হয়েছে। যেখানে দুই প্রেসিডেন্ট কথা বলেছিলেন সেদিনই আবার এই ধরনের হামলা করা হয়েছে। বিবিসি একটি রিপোর্ট করেছে, তারা বলছে যে এই যুদ্ধে আসলে কিংবা এই আলোচনায় শেষ পর্যন্ত জয়টা হচ্ছে পুতিনেরই। আপনি কি মনে করেন ডক্টর নুরুন নবী? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। এই ব্যাপারটা ভেরি কমপ্লেক্স। শুধু আমেরিকা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ না, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইউক্রেন যে ভিকটিম, যে এত তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, এত মানুষ মরেছে, আর তিক্ততা এত বেড়েছে, ইট উইল টেক টাইম। শুধু এই ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা এটা সমাধান হবে না। ফেস টু ফেস এই দুইটা পার্টি, কনফ্লিক্টিং পার্টি, যে ইউক্রেন এবং রাশিয়া, এবং তাদের মধ্যে অবিশ্বাস এবং প্রবলেম এত কঠিন যে সামনাসামনি বসে অনেক আলোচনা করতে হবে। সেখানে এটাকে ইমপ্লিমেন্ট করবে কে, তদারকি করবে। আমেরিকাকে কেউ বিশ্বাস করবে, আবার অন্য পার্টি বিশ্বাস করবে না। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা মিলে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেইটাই ট্রাস্ট বিল্ড করবে এবং সেইটার একটু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইউরোপ আর আমেরিকা তো একসঙ্গে উদ্যোগ নিচ্ছে না, ইউরোপ আর আমেরিকা তো একসঙ্গে নিচ্ছে না। আমেরিকা শুরু থেকে যে উদ্যোগটা নিচ্ছিল সেখানে ইউরোপকে বাদ দিয়ে আলোচনার কথা বলা হচ্ছে। আমি সেই পয়েন্টে আসছি যে এই যে মোড়লগিরি দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে সেই সমস্ত কিছু সমাধান করবে, সেটা হবে না। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই কনফ্লিক্টটা তাদের নেইবারহুডে, তাদের বাড়ির কাছে, কাজে তাদেরকেও ইনভলভ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প দুনিয়াটাকে যেভাবে মনে করে যে সে হলো এটার মালিক এবং তার কথা সবাই শুনবে, সেটা ঠিক না। দুনিয়াতে অনেক কনফ্লিক্ট অতীতে হয়েছে, এখনো হচ্ছে, সব জায়গায় আমেরিকার মোড়লগিরি কাজ করে না। না, কিন্তু ডক্টর নুরুন নবী, একটা জায়গায় আপনাকে একটু প্রশ্ন করতে হচ্ছে, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসন তো 3 বছর ছিলেন, এবং ইউরোপের যারা আছেন অর্থাৎ যাদেরকে এখন ইনক্লুড করার কথা সবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারাও তো 3 বছর ধরে এই যুদ্ধটা টেনেছেন, ক্রমাগত টেনেছেন। ডোনাল্ড ট্রাম্পই তো এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ দিয়েছেন, আলোচনার টেবিলে সবাইকে আনতে পেরেছেন। এই সাফল্যটুকু কি ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কিন্তু ফার্স্ট স্টেপেই সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ, ইট উইল টেক টাইম। আর এখন তার যে পলিসি, যেটাকে আমি ফল্ট মনে করি, সেটা হলো যে সে ইন্ডিভিজুয়ালি কথা বলছে এক পার্টিকে বাদ দিয়ে আরেক পার্টির সাথে। যে মিসট্রাস্ট আছে বিটুইন ইউক্রেন এবং রাশিয়া, এই দুইটা পার্টিকে নিয়ে একসাথে বসতে হবে, এবং সেটা প্রথম পদ্ধতি হবে না।
আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু Right. স্টেপ বাই স্টেপ আলটিমেটলি একই টেবিলে বসতে হবে চারটা পার্টি, সেটা হলো রাশিয়া, ইউক্রেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাটিটিউড যে সে একাই প্রবলেম সলভ করবে, সেটা হবে না, কারণ উস্কানি দেওয়ার বহু পার্টি রয়েছে, বহু রাস্তা রয়েছে। অর্থাৎ খুবই চমৎকার একটা পয়েন্ট আমরা হয়তো নিতে পারি এখান থেকে, সেটি হলো যে আপনি আলোচনা করতে পারেন, সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হতে পারে, কিন্তু এই বিষয়টিকে যদি টেকসই করতে হয় তাহলে সব পক্ষকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউরোপকে রাখতে হবে, রাশিয়াকে রাখতে হবে, ইউক্রেনকে রাখতে হবে, এবং একটা পর্যায়ে তো আমরা এমনও দেখেছিলাম যে ইউক্রেনকে বাদ দিয়ে এই শান্তি চুক্তি হয়ে যাচ্ছিল, এমন একটা পর্যায়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে উন্নতি হচ্ছে। অর্থাৎ এখন সব পক্ষকে কিছুটা হলেও কাছে টানা হচ্ছে, তবে এক টেবিলে যদি বসানো যায় সেটি হয়তো টেকসই করবে এই শান্তি আলোচনাকে, সেটি হয়তো আপনি বলছেন। সেটাই মেন করছি, এবং সেটা একদিনে হবে না, বিভিন্ন পদক্ষেপ। ডোনাল্ড ট্রাম্পের যে পদক্ষেপ, দিস ইজ ফার্স্ট স্টেপ, নট দি ফাইনাল স্টেপ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছে একটু জানতে চাই ফেডারেল রিজার্ভের বিষয়টি। ইন্টারেস্ট রেট আনচেঞ্জড থাকছে, তবে ইনফ্লেশনের একটা আশঙ্কা আছে। সবকিছু মিলে যে বক্তব্যটি আজকে পাওয়া গেছে, এটির প্রেক্ষিতে সংক্ষেপে আপনার কাছে শুনবো যে আসলে আমেরিকান অর্থনীতি, যে অর্থনীতির কথা বলা হচ্ছিল যে এটি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের জীবনে অভাব অনটন থাকবে না, নানা কিছু শোনা গিয়েছিল ইলেকশনের পরে, কিন্তু অর্থনীতি তো আসলে রাতারাতি পরিবর্তনের জিনিস নয়, এটি একটি বিজ্ঞান, আর বিজ্ঞান মুখের কথায় চলে না। এখন আমরা ফেডারেল রিজার্ভ থেকেও সেটি শুনতে পাচ্ছি। সামনের দিনগুলোতে আসলে কি অপেক্ষা করছে? ফেডারেল রিজার্ভ থেকে আজ আমরা যেটা শুনেছি সেটা কিন্তু একেবারে খারাপ না। আমি যতটা খারাপ ভেবেছিলাম, যেটা আশা করেছিলাম, সেটা কিন্তু আসেনি। আপনার রিসেশনের পূর্বে আমি তো একটা রিসেশনের আশঙ্কা করেছিলাম যে আপনার এবছর না হোক বা এই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে। প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার নিজেও একটা রিসেশনের কথা বলছিলেন। হ্যাঁ, সে নিজেও বলেছে। এবং আমি এই যে ফাইন্যান্সিয়াল যে লিডার্স আছে, আপনার ব্যাংকের লিডার্স বা বিভিন্ন কোম্পানির যারা সিইও, তাদের কথা থেকে আমি ওইটাই আশঙ্কা করছিলাম যে একটা রিসেশন হয়তো এই বছর শেষের দিকে বা আগামী বছরের দিকে আসবে। কিন্তু দেখেন, সে একটু প্রেডিক্ট করেছে, ফেডারেল রিজার্ভ প্রেডিক্ট করেছে যে এবছরের আপনার গ্রোথ হবে 1.7%, নেক্সট ইয়ার গ্রোথ হবে 1.8%। গ্রোথ হচ্ছে, কিন্তু রিসেশন আমি দেখতে পাচ্ছি। যেটা তারা আশঙ্কা করেছে সেটা হচ্ছে ট্যারিফের জন্য হয়তো ইনফ্লেশন হতে পারে। সেই ইনফ্লেশনটা চেক করার জন্য তারা এবছর যতগুলো আপনার রেটটা রিডাকশনের ছিল, কথা দিয়েছিল, সেটা হচ্ছে না। তারপরেও কিন্তু রেট যে কাট হবে না, মানে আপনার ইন্টারেস্ট কাট হবে না তা তো নয়, তারা এবার বলেছে যে অন্তত দুটো রেট কাট হবে। তো এগুলো তো ইকোনমির জন্য যে খুব একটা অশান্তি সংকেত তা নয়। তো তারপরেও আমি বলবো যে আপনার এই ফেডারেল চেয়ার জেরোম পয়েল সাবধানে কথা, সব চেয়াররাই সাবধানে কথা বলেন, এবং এখানে আরো একটু বেশি এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের প্রেসিডেন্টকে সেটা চিন্তা করবে। কারণ এখানে বেশি ভয় পাইয়ে দেন, হয়তো ভয় পাওয়ার ব্যাপার আছে, তারপরে উনি খুব সাবধানে কথা বলছেন, যেহেতু মানে উনি পুরো সত্য কথাটা বললে হয়তো কাল ট্রাম্প একটা চেঁচামেচি শুরু করবে। আমি কিন্তু একদম আশামুক্ত না, যদিও ফেড চেয়ার খুব আশা ব্যক্ত করেছেন এবছর এবং আগামী বছরের গ্রোথ হবে, রিসেশন হবে না। তারপরেও আমি বলবো যে ট্রাম্পের যে এরাটিক যে সমস্ত সিদ্ধান্ত, আপনার দেখেন একদম নিকটতম এবং নেক্সট ডোর নেইবার্স মেক্সিকো এবং কানাডা, তাদের এগেনস্টে আপনার 25% ট্যারিফস, তারপর 50% ট্যারিফস এর দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ক্লোজ অ্যালায়েন্স ফর মেনি ইয়ার্স, তাদেরকেও করা হচ্ছে। চায়না তো আছেই, চায়নাও 10% ফ্রম 10% টু 25%। কাজে এ সমস্ত কারণে আমি খুব একটা আশাবাদী না। আমার কাছে একদম মনে হয় ডিসপাইট হোয়াট জেরোম পয়েল টোল্ড আস টুডে, একটা রিসেশনের আশঙ্কা একদম উড়িয়ে, এবং অর্থনীতিবিদরা অনেকে তাই বলছেন। ডক্টর নুরুন নবী, আপনাকে সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনের একটি বক্তব্যের বিষয়ে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। তিনি জার্মানিতে বার্লিনে একটি ওয়ার্ল্ড ফোরাম অন দ্য ফিউচার অফ ডেমোক্রেসি, সেখানে বক্তব্য রাখার সময় বলছিলেন অটোক্রেসি ইজ অন দ্য মার্চ। এটি তার বক্তব্য, এবং আমেরিকার প্রশাসনে
স্বৈরতন্ত্র, ফেসিবাদ, এইসব বিষয়গুলো নিয়ে আমরা দেখেছিলাম এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন, সতর্ক করে যাচ্ছিলেন যে আমেরিকার ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য অনেক বাজে সময় অপেক্ষা করছে। এখন হিলারি ক্লিন্টনের এই মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন? আমি এই হিলারির ব্যাপারে মন্তব্য করার আগে অর্থনীতির ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। সেটা হলো, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, বাজারে গেলে ডিমের দাম বেড়েই চলছে। তো এই যে ট্যারিফ নিয়ে এসেছে, এত কিছু করতে যাচ্ছে, অধ্যাপক সাহেব মেনশন করেছেন যে আমাদের যে নেইবার মেক্সিকো, কানাডা, তাদের উপরে ট্যারিফ বসানো। আর সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে আমাদের কনজিউমার অর্থনীতি, সেটা হলো চায়নার সাথে যে কনফ্লিক্টটা হতে যাচ্ছে। কাজে রিসেশনের সম্ভাবনা আমরা একজন সাধারণ মানুষ হিসাবে ফিল করছি যে ইটস কামিং। এর তার যে পলিসি সেইটার জন্য। তো আমি যে অধ্যাপক সাহেবের সাথে একমত যে দেয়ার ইজ এ পসিবিলিটি রিসেশন হবে এবং ইকোনমি অবস্থা খুব খারাপ হবে। তো হিলারির ব্যাপারে যে হিলারি কমেন্টের ব্যাপারে যেটা বলতে চাই, সেটা হলো ইলেকশনের আগে সেই প্রজেক্ট 2025-এ যে সমস্তগুলো লেখা ছিল সেগুলো নিয়ে ডেমোক্রেটরা সমালোচনা করেছে যে এই দেশে সে ইম্পেরিয়াল প্রেসিডেন্সি এস্টাবলিশ করতে চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার যে কথাবার্তা ছিল, ইন্টারভিউয়ে বলেছে তার 2025 ডকুমেন্টে, প্রপোজালে এগুলো মেনশন করা হয়েছিল। সে পক্ষের সাথে ইন্টারভিউ সে ঠাট্টা করে বলেছিল যে আমাকে নির্বাচিত করা হলে আর ইলেকশন করতে হবে না, অর্থাৎ হি উইল রিমেইন প্রেসিডেন্ট ফর লাইফ, অর্থাৎ রাষ্ট্রধর্ম সে এস্টাবলিশ করতে চাইবে। তো এগুলো রেটরিক ছিল, আমরা বিশ্বাস করি নাই যে এগুলো ইলেকশনের আগে সে বলেছে, কিন্তু যখন সে ক্ষমতায় আসবে নিশ্চয়ই সে অন্যভাবে কাজ করবে। কিন্তু ইনিশিয়াল স্টেপে যে দেখা যাচ্ছে এন্টি ইমিগ্রেশন অ্যাটিটিউড, তারপরে কি বলে পানামা ক্যানেল বলতেছে আমি এটা দখল করে নিব, গাজার কথা বলছে যে গাজা সে সমস্ত প্যালেস্টাইনকে ফেরত দিয়ে দূর করে সেখানে সে একটা রিসোর্ট আইল্যান্ড তৈরি করবে, এবং আবার প্রস্তাব দিচ্ছে যে সে প্রাইভেটলি ডাউন করতে চায়। এই যে অটোক্রেসি, এই যে ডিক্টেরিয়াল কথাবার্তা, আমেরিকার কনস্টিটিউশন, আমেরিকার যে 200 বছরের বেশি যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেগুলোর কনক্রেসি অন্তরা। তাদের দেয়ার ইজ এ কনসার্ন, সে যা বলেছে এখন যা করছে এগুলো যদি কন্টিনিউ করে তাহলে এইখানে ইমিগ্রেন্টরা অলরেডি সেকেন্ড ক্লাস সিটিজেন হতে যাচ্ছে। ব্ল্যাক লাইফস ম্যাটারের আন্দোলন এখনো চলছে। অন্যান্য যে সমস্ত তাদের স্লোগান যে উইল মেক আমেরিকা গ্রেট এগেইন। ডক্টর নুরুল নবী, আমি কি একটু দুঃখিত, আপনাকে কি একটু থামাবো? ফর হোয়াইট আমেরিকান। জি ডক্টর তো নুরুল এই নবী, সমস্ত কারণে চিন্তার কারণ রয়েছে। মিড টার্ম ইলেকশন আসছে, তখন যদি বাংলাদেশের আমেরিকার জনগণ যদি বুঝতে পারে যে তারা তার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যে ভুল করেছিল। ডক্টর নুরুল নবী, আমি একটু আপনাকে থামাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই একটা বিষয়। সেটি হলো যে নির্বাচনের আগেও ডেমোক্রেটরা এই কথা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দেশের মানুষ বুঝবে, কিন্তু দেশের মানুষ কি বুঝেছে সেটা তো নির্বাচনের ফলাফলের পরে জানা গেছে। এখন ডেমোক্রেটরা বলছে মিড টার্ম নির্বাচনে কিছু একটা হবে, তারা অনেক বেশি আশাবাদী। কিন্তু ডেমোক্রেটরা কি করছে? চাক শুমারকে নিয়ে ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের অসন্তোষ কাজ করছে সেনেটের ভিতরে বাইরে, এবং তারা কোনো নেতা খুঁজে পাচ্ছে না, তারা কোনো কর্মসূচি নাই, কোনো প্রতিবাদ নেই। অনেকে মনে করছিলেন যে মাহমুদ খলিল ইস্যুতে ডেমোক্রেটরা আন্দোলন করবে কিংবা প্রতিক্রিয়া জানাবে, সবকিছু মিলে ডেমোক্রেটদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মিড টার্মের ব্যাপারে আশাবাদী হচ্ছে কেন? আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি যথার্থই বলেছেন যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে আমি একজন ডেমোক্রেট। ডেমোক্রেটিক পার্টিতে লিডারশিপের অভাব রয়েছে। দেয়ার ওয়াজ নো সিঙ্গল ক্যারিজমেটিক লিডার, যার ফলে এই, এবং এটা অতীতেও হয়েছে। কারণ আপনি দেখেন রিপাবলিকান একজন ডে ওয়ানে আজকে যেমন যে টকিং পয়েন্টটা বলবে সবাই সেটাকে প্রমোট করে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি ডাইভার্সিফাইড পার্টি, বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, দেয়ার ইজ নো সিঙ্গল লিডার। আর যখন প্রেসিডেন্ট থাকে সে অ্যাটলিস্ট ট্রাই টু লিড দ্য ডেমোক্রেটিক পার্টি। এখন তো প্রেসিডেন্ট নাই, কাজে ডেমোক্রেটিক পার্টিতে
অসন্তোষ রয়েছে, লিডারশিপের অভাব রয়েছে, এবং তারা কি চায় সেটা বলতে পারছে না। কাজেই আশা করা হচ্ছে যে মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্রেটরা ভালো করে, সেটা ডোনাল্ড ট্রাম্পের ভুল পলিসির জন্য, ডেমোক্রেটদের লিডারশিপের জন্য হবে না। আচ্ছা, মানে উনি ভুল করবেন বলে ডেমোক্রেটরা হয়তো সুবিধা পাবে। ডোনাল্ড ট্রাম্প জিতে না, জো বাইডেন হেরেছে, তার পলিসি হেরেছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার প্রেসিডেন্ট। বুঝতে পেরেছি, অনেকটুকু পরিষ্কার আমার হয়েছে। ওইটাই ধারণা যে যদি মিডটার্মে ডেমোক্রেটিকরা কন্ট্রোল করে আবার হাউস এবং আদার ইনস্টিটিউশন, সেটা হবে ডোনাল্ড ট্রাম্পের এই যে অটোক্রেটিক পলিসি, এই যে রং ইকোনমিক পলিসি, এই ভুলের জন্য, এইটার জন্য। ওকে, অনেক ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী সময় স্বল্পতার জন্য আপনাকে 2 মিনিট সময় দিতে পারবো। বাংলাদেশ প্রসঙ্গে আমরা যাব, মূলত বাংলাদেশ না ব্রিটেন প্রসঙ্গে বলা যেতে পারে। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে বলছেন যে তাকে উদ্দেশ্যমূলক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এই বক্তব্যটা নিয়ে কিংবা আগের বিষয়গুলো নিয়ে আপনি যদি 2 মিনিটে কোনো কিছু বলতে চান। 2 মিনিট সময়। আচ্ছা, আমি কিন্তু এই আগের প্রসঙ্গে নুরুন্নবী ভাইয়ের সাথে 100 পাবো না আজকে, 100 ভাগ একমত। কারণ মিড টার্মে ডেমোক্রেটরা আসলে সেই ট্রাম্পের ভুলের জন্য আসবে, তাদের কোনো কৃতকর্মের জন্য আসবে না। এখন টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হলো, টিউলিপ সিদ্দিকের দুটো দিক। একটা হলো ওই যে রূপর মানবিক কেন্দ্রের ব্যাপারে যে একটা অভিযোগ আনা হয়েছে ববি হাজ্জাজের মাধ্যমে, যে সেখানে সে মানে পয়সা করে নিয়েছে, রাশার সাথে কি একটা যোগসাজশ করে পয়সা করে নিয়েছে। এইটা আমি বিশ্বাসী না। এখানে ব্যাপারটা কমপ্লিটলি ধোঁয়াশে, এখানে কোনো প্রমাণাদি, কোন রকম প্রমাণাদির কাছাকাছি কিছু পাওয়া যাচ্ছে না। তবে তার এই যে লন্ডনের যে আপনার যে অ্যাপার্টমেন্টটা, যে ফ্ল্যাটটা তাকে করা হয়েছে, মানে উপহার দেওয়া হয়েছে, সেই উপহার কারা দিয়েছে এটা তিনি জানতেন না। তিনি ভেবেছিলেন যে তার মা বাবা দিয়েছে। এইটা কিছুটা মানে হাস্যকর। এটা একটা উপহার একজনের কাছে আসবে, সেটা কে দিল সেটা আমি জানবো না, আমি একটা কাগজে সই করে দিলাম, এটা তো হতে পারে না। ওটা ব্যাপার আমি মনে করি যে টিউলিপ সিদ্দিক বিরাট একটা করেছে। তার রাজনীতি আমি মনে করি যে তার ব্রিটিশ রাজনীতি পরিচ্ছন্ন ছিল, কিন্তু এই ব্যাপারে আমি অসন্তুষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর নুরুন নবী, আপনার কাছে একটু সংক্ষেপে শুনবো, আমাদের সময় আসলে কম বলে ডক্টর মনির মোস্তফা আলীকেও সময় বেশি দিতে পারছে না। সেটা হলো, অনেকদিন পর আসলে আপনাকে পেয়েছি আমাদের এই টক শোতে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি 1 মিনিটে আপনার একটা বিশ্লেষণ শুনতে চাই, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আপনারা জানেন আমি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এগুলো নিয়ে আমি ফলো করি, আমি কাজ করি। এক কথা বলবো, যেহেতু আপনার সময় নেই, বাংলাদেশটাকে দখল করেছে আল বদর, আল শামস, জামাতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, এবং তার নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে 6 মাসে ডক্টর ইউনূস। এটা আমরা কেউ আশা করিনি। একজন শান্তি নোবেলের প্রাপ্ত একজন ব্যক্তি, সে প্রতিহিংসা রাজনীতি করছে। টিউলিপের ব্যাপারে যে এটা সে ইনস্টিগেট করেছিল বিভিন্ন ইন্টারভিউয়ে, সে বলেছে শেখ পরিবার, শেখ হাসিনা পরিবারের ব্যাপারে দুর্নীতির কথা বলেছে, কিন্তু আলটিমেটলি টিউলিপের ব্যাপারে তদন্ত হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে তারা কোনো অন্যায় অনিয়ম খুঁজে পায় না। বাংলাদেশের ব্যাপারে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, ঘরের থেকে মহিলাদের ধর্ষিত হচ্ছে। এক কথায় ইউনূস আমেরিকা এসে যে বলে গিয়েছিল যে সেট বটন পুশ করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলবে, সে তাই করছে। এটা ভেন্ডিকটিভ একজন পার্সন। দেখেন এই মার্চ মাসে কি বলে 7ই মার্চ, 26শে মার্চ কুচকাওয়াজ হচ্ছে না, 7ই মার্চ উদযাপন হয় নাই, 15ই আগস্ট সে বন্ধ করে দিয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে। এগুলি প্রমাণ হয় ইউনূস একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। সে ক্ষমতায় বসেই তার ক্ষমতা অপব্যবহার করে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। দেশের তার যে দায়িত্ব আইন শৃঙ্খলা উন্নতি, মানুষের শান্তি প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক উন্নতি করা, সে এক কথা বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে। এর জন্য ইউনূসই দায়ী, আর কেউ দায়ী নেই। অনেক ধন্যবাদ। আমি জানি যে প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী এই বিষয়ে আপনার বক্তব্য আছে, কিংবা আমারও হয়তো কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমাদের সময়টা
স্বল্পতার কারণে আমরা এই বিষয়টি নিয়ে আজকে হয়তো আলোচনা আরেকটু এগিয়ে নিতে পারলাম না। তবে দর্শক যারা আছেন নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। আমরা কথা দিচ্ছি ডক্টর নুরুন নবীকে আমরা শিগগিরই আবারও নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে, এবং এই বিষয়টি নিয়ে তার সাথে আরো একটু আমরা আলোচনা করব। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের দুই আলোচক আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।